বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রায় এক দশকের পর শ্রীলঙ্কায় রাজাপক্ষ যুগের অবসান। মহিন্দা রাজাপক্ষকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৈত্রিপালা সিরিসেনা। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান 4 লক্ষেরও বেশি। বিজয়ী সিরিসেনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলো না জয়ের হ্যাট্রিক। প্রায় এক দশক পর শ্রীলঙ্কায় রাজাপক্ষ যুগের অবসান। মহিন্দা রাজাপক্ষকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৈত্রিপালা সিরিসেনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যা ছিল 19। তবে লড়াই ছিল মূলত 69 বছরের মহিন্দা রাজাপক্ষ এবং তারই মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বছর 63-র সিরিসেনার মধ্যে। সিরিসেনার পক্ষে ভোট পড়েছে 56%, রাজাপক্ষ পেয়েছেন 41%। দুইজনের প্রাপ্ত ভোটের ব্যবধান 4 লক্ষেরও বেশি। যদিও ফল ঘোষণার আগেই তা আঁচ করতে পেরে সরকারি বাসভবন ছাড়েন রাজাপক্ষ। সিরিসেনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। මේ මැතිවරණය ආරම්භ වූ අවස්ථාවේ සිට විශේෂයෙන්ම විපක්ෂයේ පොදු අපේක්ෂකයා විදිහට මේ මැතිවරණ ව්‍යාපාරය කිරීම එතරම් පහසු වුණේ නැහැ. මේ රටේ මීට පෙර පැවති කිසිදු ජනාධිපතිවරණයකදී මා හිතන්නේ විපක්ෂයේ අපේක්ෂකෙක් මේ ආකාරයේ ගැටලු වලට මුහුණ දුන්නේ නැහැ. විශේෂයෙන්ම රාජ්‍ය මාධ්‍ය ඉතාමත්ම නිදහස් මාධ්‍යයේ තිබෙන්නා වූ සදාචාරය පිළිබඳව කිසිදු සැලකිල්ලක් නැතුව මාධ්‍ය සදාචාරය ඉතාමත්ම විනාශ කළ අවස්ථාවක් විදිහට මම දකිනවා රාජ්‍ය මාධ්‍ය කටයුතු කළ ආකාරයට. මට පෞද්ගලිකව චරිත ඝාතන, නින්දා, අපහාස ඒ කොතෙක් කළත් ඒ සියල්ල විඳදරා ගැනීමේ හැකියාව මගේ දීර්ඝකාලීන දේශපාලන ජීවිතයේ අත්දැකීම් වශයෙන් මට තිබෙන බව කියන්නට පුළුවන්। 2005 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন মহিন্দা রাজাপক্ষ। জাফনায় তামিল টাইগারদের বিরুদ্ধে অভিযানের পরও 2009 সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হন তিনি। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষের 2 বছর আগেই ভোট এগিয়ে এনেছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ক্ষমতার অপব্যবহার করে দেশের নানা গুরুত্বপূর্ণ পদে স্বজন পোষণের অভিযোগ ওঠে রাজাপক্ষের বিরুদ্ধে। এই নির্বাচনেও মূল ইস্যু ছিল স্বজন পোষণ ও দুর্নীতি। এই জোড়া ফলাতেই শেষ পর্যন্ত বিদ্ধ হলেন প্রায় এক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতার অলিন্দে থাকা মহিন্দা রাজাপক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা চালালো বোকো হারাম জঙ্গিরা। এএফপি সূত্রে খবর, স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে অন্তত 16টি শহর ও গ্রাম গুড়িয়ে দিয়েছে ওই জঙ্গিরা। নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা চালালো বোকো হারেম জঙ্গিরা। প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পুনর্নির্বাচনের জন্য প্রচার শুরু করার সঙ্গে সঙ্গেই উত্তর পূর্ব নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা চালালো বোকো হারেম জঙ্গিরা। এএফপি সূত্রে খবর, স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে অন্তত 16টি শহর ও গ্রাম গুড়িয়ে দিয়েছে এই জঙ্গিরা। বুধবার উত্তর বোর্নোর প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি হামলায় মারা গেছেন বহু সাধারণ মানুষ। বোর্নোর বাগা শহর জঙ্গিরা দখল করার পর গৃহহীন অন্তত 20,000 মানুষ। আইরিশ টাইমস অনুযায়ী গত দুদিনে বোকো হারেম জঙ্গিরা 2000-এরও বেশি মানুষকে খুন করেছে, জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি। অবশ্য বেশ কিছু সূত্র দাবি করেছে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। The details with regards to that in this kind of forum. As you will know, with hostage situations all over the world and terrorism in particular. জঙ্গিরা পেট্রোল বোম আর বিস্ফোরণ ব্যবহার করেছে ধ্বংসলীলা চালাতে। নিজার সীমান্তে লেক চাঁদের একটি দ্বীপে আটকে রয়েছেন অন্তত 560 জন গ্রামবাসী। না খেতে পেয়ে ঠান্ডায় ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন তাদের অনেকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরো উন্নত করতে নবগঠিত মধুপুর ইলেকট্রিক্যাল সাবডিভিশন কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের শুভ উদ্বোধন হয় শুক্রবার। উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। উন্নয়নের স্বার্থে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করতে শুক্রবার বিকাল 4টায় নবগঠিত মধুপুর ইলেকট্রিক্যাল সাবডিভিশন কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, পরিবহন ও পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, ত্রিপুরা রাজ্যের পাওয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এস.কে. রাকেশ, বিদ্যুৎ নিগমের সিএমডি শ্যামল কুমার রায়, ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান হরিশঙ্কর দেবনাথ সহ অন্যান্যরা।
সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। সেই মানুষই তো চাই, এই ধরনের উন্নত মানুষই তো তৈরি হওয়া উচিত। এটাই আমাদের রাজ্য সরকারের লক্ষ্য। এবং আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা বেড়েছে, মানুষ চোখে যা দেখে তা বিশ্বাস করে। মানুষ চোখে দেখছেন কি হয়েছে, কি ছিল, কি হয়েছে, চোখে তো দেখছেন। এটার নাম তো পরিবর্তন। একটা সময় আবার মায়ের কোল খালি করেছে, অনেক পিতা সন্তান হারিয়েছে, অনেক বোন তার স্বামীকে হারিয়েছে। কি দিনগুলো গিয়েছে আমাদের, এটাকে তো অতিক্রম করে শান্তি ফিরে এসেছে। আগের চেয়ে তো ভালো আছি আমরা, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। যে এই যে ভালোটা আছি, কেউ কেউ এই ভালোটাকে সহ্য করতে পারছেন না, নানাভাবে নানা কায়দার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটার ক্ষেত্রে আমরা বলবো উন্নয়ন চাই, উন্নয়নের কোনো বিকল্প নেই। আর উন্নয়ন তখনই সম্ভব শান্তি যদি থাকে, আর শান্তি না থাকে উন্নয়ন হবে না। আবার আমরা শান্তি শান্তি এই সাবডিভিশন কার্যালয়ের অধীনে মোট ৫,৫০০ গ্রাহক রয়েছে, যার মধ্যে হল মধুপুর, কমলাসাগর, দেবীপুর, কোনাবন, লেম্বুতলী ইত্যাদি এলাকা। পূর্বে এসব এলাকার জনগণকে শেখেরকোট সাবডিভিশনে যেতে হতো, বর্তমানে মধুপুর সাবডিভিশনের আওতাধীন আসলো। মধুপুর সাবডিভিশন অফিস পূর্বে ছিল সেক্টর অফিস। যদি কেউ কিছু করে তাকে শাস্তি পেতে হবে। এখন বিশাল করে এরকম কিছু নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সরকার ধরেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। এদিকে অপরাধ করেছি আমরা, অপরাধ করেছে তা তো জেলে যেতেই হবে, কিছু করার নেই। আমরাই ধরেছি, আমরাই তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছি। ঠাকুর জেলখানায় বিচার হবে, বিচারে যাওয়া হবে। এখন বলছে বিশাল করে যেহেতু এটা হয়েছে, সারা রাজ্যেই চলছে। এখন ধরেন না আগরতলা চুরি হয়েছে, মধুপুরে চুরের একজন আসামি ধরা বসছে। এবং কেউ যদি বলে মধুপুরের সব লোক তো মানবেন, কথাটা তো এরকমই অনেকটা। এইভাবে বিষয়গুলিকে উত্থাপিত করার চেষ্টা হচ্ছে। অপরাধ যেমন যেমন হবে, শাস্তি তেমন তেমন পাবে। আসলে কি যারা এগুলো বলছে, সারা দেশে লুণ্ঠনের সঙ্গে তারা যুক্ত, যে কারণে মানুষ তাদেরকে সরকার থেকে সরিয়ে দিয়েছেন। এবং এরা এখন নতুন করে এই সরকারের উপর তারা নানাভাবে কালিয়া লিপ্ত করার চেষ্টা করছে। চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক নজর রাখতে হবে। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। আমরা এই কথা বলবো না যে আমরা কোনো অপরাধ করেছি আপনারা চুপ করে যাবেন, না, মুখ খুলে বলবেন। আমরা ভুল করেছি, মুখ খুলে বলবেন। এতে সুবিধা হলো কি, আমাদের ভুলটা ধরা পড়বে, আমরা সংশোধন হতে পারবো, আরো ভালো কাজ করতে পারবো। এই ব্যবস্থা চালু হয় এলাকার জনগণ দারুণ খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। উত্তর পূর্ব ভারতের প্রথম এলইডি সিটির শিরোপা দখল করল ত্রিপুরার রাজধানী আগরতলা। বৃহস্পতিবার রাজধানীর লিচু বাগানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারে সুইচ টিপে এই প্রকল্পের সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। উত্তর পূর্ব ভারতের প্রথম এলইডি সিটি শিরোপা দখল করল ত্রিপুরার রাজধানী আগরতলা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে রাজধানীর লিচু বাগান এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারে সুইচ টিপে এই প্রকল্পের যাত্রা শুরু করেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, নগর উন্নয়ন দপ্তরের সচিব আশুতোষ জিন্দাল, পুর নিগমের কমিশনার অভিষেক চন্দ্রা সহ অন্যান্যরা। মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সারা দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে, এখন প্রয়োজন হচ্ছে কম বিদ্যুতে অধিক পরিমাণ আলো পাওয়ার। এই এলইডি লাইট কম বিদ্যুৎ খরচ করে আগের বাতিগুলির সমপরিমাণ আলো দেবে। পাশাপাশি মন্ত্রী ঘোষণা করে সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে আগরতলাতেই প্রথম রাস্তায় এলইডি লাইট লাগানো হয়েছে। তো প্রয়োজনীয় ব্যবহারের জন্যই কিন্তু এই সিস্টেমটাকে বিজ্ঞানসম্মতভাবে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। কম বিদ্যুৎ ব্যবহারে বেশি লাইট পাওয়া যায়। এই যে এলইডি, তাই এটাই তারা করেছে। তো এখানে বিদ্যুৎটা কম ব্যবহার হবে, কিন্তু আপনি আপনার যা প্রয়োজন সেই অনুযায়ী আলোটা পাবেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ আমরা এটা কাজ শুরু করেছিলাম এবং এটা আমাদের পুর নিগম, আমাদের দপ্তর মিলেমিশে কেন্দ্রীয় সরকার একটা সংস্থার সঙ্গে কথাবার্তা বলে এটা করেছি। খরচ কত পড়বে জানেন? আপনাদের মনে হয় ছোট্ট শহর,
অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে হিসাব দেখছিলাম আমি, 35,000 বাল্ব, টিউব এবং বাল্ব এবং সোডিয়াম, 35,000 আগরতলা শহর। এটা রক্ষণাবেক্ষণ করা কি চারটাখানি কথা? এখন তারা এটাকে পর্যায়ক্রমে এই সিস্টেমে নিয়ে যাবেন। খুব গুড ডিসিশন, ভালো সিদ্ধান্ত। সুচিরের উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য, আমরা এটাকে ওয়েলকাম করেছি। তোমরা এখানে আসো, কাজ শুরু করো। খুব দ্রুততার সঙ্গে তারা, আমি দেখলাম এয়ারপোর্ট রোডটাকে আমরা শুরু করেছি প্রথম, কারণ আমাদের বিমানবন্দরটা তো গুরুত্ব পেয়েছে। আগরতলা পুর নিগম এলাকার রাস্তার প্রথম পর্বে এলইডি লাইট জ্বালানো হয় এদিন। প্রথম পর্বে রাজধানীর রাজভবন থেকে আগরতলা বিমানবন্দর পর্যন্ত রাস্তার মোট 473টি এলইডি লাইট লাগানো হয়েছে, যেগুলি প্রতিটি 150 ওয়াট ক্ষমতা সম্পন্ন। পরবর্তী সময় দুটি ভাগে রাজধানী পুরো এলাকার রাস্তার মোট 23,000 সাধারণ লাইটের জায়গায় এই এলইডি লাইট লাগানো হবে। বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় বছরে বিদ্যুতের বিল ও মেরামতি বাবদ খরচ হয় প্রায় 5 কোটি টাকা। শহরের রাস্তায় 100 এলইডি লাইট লাগিয়ে নিলে খরচ কমে যাবে প্রায় 50%। এই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় 5 কোটি টাকার কিছু বেশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইতে সমস্ত বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলি সম্প্রচারের দাবিতে খোয়াই মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন দিল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। পরে খোয়াই কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান কংগ্রেসের নেতৃত্বরা। খোয়াইতে সমস্ত নিউজ চ্যানেল সম্প্রচারের দাবিতে শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসক সুমিত কুমার রায়ের নিকট। কংগ্রেসের দাবি, দীর্ঘদিন যাবৎ খোয়াইয়ের কেবল অপারেটরগণ ত্রিপুরার নিউজ চ্যানেলগুলির মধ্যে তাদের মর্জিমাফিক কিছু চ্যানেল সম্প্রচার করে আসছে। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক কারণে খোয়াইতে কিছু নিউজ চ্যানেল বন্ধ রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই সমস্ত নিউজ চ্যানেল সম্প্রচারের দাবিতে মহকুমা প্রশাসনের কাছে দাবি করে খোয়াই ব্লক কংগ্রেস। নিউজ চ্যানেলগুলি সম্প্রচার করা হয়, শুধুমাত্র আমাদের খোয়াই মহকুমাতেই সম্প্রচার করা হয় না। আমরা মনে করি রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে এবং অপারেটররা এই কাজটা করছেন। আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি যাতে অতি সত্বর আমাদের খোয়াইয়ের সর্বত্র ত্রিপুরা রাজ্যের সমস্ত নিউজ চ্যানেলগুলি রাজনীতির ঊর্ধ্বে উঠে সমানভাবে সম্প্রচার করা হয়। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস, সহসভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। একই দিনে খোয়াই মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার পর খোয়াই কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক কুমার মজুমদার বলেন, ত্রিপুরা রাজ্যের 8টি জেলার মধ্যে 7টি জেলাতেই ত্রিপুরার সমস্ত বৈদ্যুতিন সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছে সকল অংশের জনগণ, কিন্তু খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাতে রাজ্যের সমস্ত চ্যানেলগুলো সম্প্রচারিত হলেও খোয়াই মহকুমাকে কেন এক্ষেত্রে ব্যাহত করা হয়েছে? প্রশ্ন দীপক বাবুর। অতি সত্বর এ মর্মে স্থানীয় প্রশাসনকে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় বিকল্প চিন্তা করবে প্রদেশ কংগ্রেস কমিটি। রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলমোস্ট 7টা ডিস্ট্রিক্টই, 7টার উপর ডিস্ট্রিক্টে রাজ্যের বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলি এই নেটওয়ার্ক পরিষেবা আছে, কিন্তু আমরা পরিলক্ষিত করছি একমাত্র খোয়াইতে এই পরিষেবা থেকে এই এলাকার জনগণ দীর্ঘদিন ধরে বঞ্চিত। এর কারণ হিসাবে আমাদের যারা পূর্ববর্তী বক্তারা এই প্রেস মিটে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমি সহমত। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই রাজ্যের যে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি, দুর্নীতি, নারী নির্যাতন এবং বিভিন্ন অব্যবস্থা যেটা আছে, যেটা যাতে জনসমক্ষে প্রকাশিত নয়, খোয়াইবাসীরা যাতে জানতে না পারেন, খোয়াই এবং রাজ্যের সমস্ত সামগ্রিক পরিস্থিতি তাকে অন্ধকার রাখার জন্য একটা রাজনৈতিক প্রক্রিয়া। আজকে আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকে আমরা দাবি রেখেছি খোয়াই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল বক্সনগর বাজার। এলাকাবাসী ও স্থানীয় থানার পুলিশ জওয়ানদের তৎপরতায় রক্ষা পায় গোটা বাজার। আবারও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বক্সনগর বাজার। এলাকাবাসী ও স্থানীয় থানার পুলিশ জওয়ানদের তৎপরতায় রক্ষা পায় গোটা বাজার। ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 নাগাদ। ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার রাতে আগুন লাগে বক্সনগর বাজারের প্রদীপ সাহা মুদি দোকানে। এলাকার মানুষজনও কলমচৌড়া থানার পুলিশ আগুন দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। সোনামুড়া ও বিশালগড় থেকে দমকলের 2টি ইঞ্জিন ছুটে আসে। পাশেই ছিল একটি আইসক্রিম ফ্যাক্টরি।
কলমচৌড়া থানার ওসি অমল চক্রবর্তী ও বিশাল টিএসআর বাহিনী আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে, তাই আগুন আর বেশি দূর এগোতে পারেনি। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা বাজার। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা বলে জানান দোকানের মালিক প্রদীপ সাহা। হতে পারে। আচ্ছা, এখানে ক্ষতি কিরকম হয়েছে? ক্ষতি প্রায় আমরা যে করছি আমরা প্রায় 2 লাখ টাকার মতন হবে, 2 লাখ 2.5 লাখ টাকার মতন এমন ক্ষতি হবে, মানে মাল 2 লাখ টাকার মতন, আর ঘরটা নিয়ে আরো বেশি হবে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট লাগবে, কিন্তু এটা তো মানে আগুনে কয়টি ঘর পুড়ে গেছে? একটা পুড়ে গেছে আর একটা সামান্য ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 2,65,000 টাকা মালিক। টাইম না আমাদের তাদের মোবাইলে তারা দেখো যে আমরা কত মিনিটে আইছি, মোবাইলে তো নাম্বার আছে। আপনারা কতক্ষণের মধ্যে বক্সনগর? আমরা 22-23 মিনিট লাগবে। এদিকে এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে বক্সনগরে একটি স্থায়ী অগ্নি নির্বাপক দপ্তরের স্টেশন খোলার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ম্যালেরিয়ার কবলে পড়ল 17টি শিশু। ঘটনা 18 মোড়া এডিসি ভিলেজের ত্রিপুরা বস্তি এলাকায়। ওই 17 জন শিশু বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। 18 মোড়া এডিসি ভিলেজের বিলাইকাত পাড়ার পর আবারও ম্যালেরিয়ার থাবা একই এডিসি ভিলেজের ত্রিপুরাবস্তি এলাকায়। আবারও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য পরিষেবা প্রশ্নচিহ্নের মুখে। বৃহস্পতিবার 18 মোড়া পাহাড়ের ত্রিপুরাবস্তিতে 17টি শিশুর শরীরে মিলল ম্যালেরিয়ার জীবাণু। গত মঙ্গলবার বিলাইকাত পাড়া থেকে 19 জন ম্যালেরিয়ার রোগী তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করানোয় আরও একটি স্বাস্থ্য শিবির মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্য এবং বিডিও এলডারলং এর প্রচেষ্টায় ত্রিপুরাবস্তিতে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সেখানে 64 জনকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এর মধ্যে 30 জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এই 30 জনের মধ্য থেকে 17 জন শিশুর শরীরে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে। তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। 18 মোড়া এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিপুরাবস্তি এলাকা। স্যার, কিরকম পেশেন্ট আছে? পেশেন্ট এখানে 64 জন পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে। এর মধ্যে 30 জনের ছিল জ্বর, প্রত্যেকের রক্ত পরীক্ষা হয়েছে। এর মধ্যে 17 জনের ম্যালেরিয়া পজিটিভ পাওয়া গেছে। প্রত্যেকের এখানে ভর্তি করানো হচ্ছে, ট্রিটমেন্ট চলছে। স্যার, এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই শিশু, এটার ব্যাপারটা বেশি। শিশুদের তো সাধারণত ডাক্তাররা বলতে পারবে তাদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণে তাদের অ্যাটাক বেশি করে। এটার কি কারণ থাকতে পারে সেটা তো আমি এখানে বলতে পারবো না। যে এখানে হেলথের লোক আছে, তারা প্রতিনিয়ত যাচ্ছে, ট্রিটমেন্ট করছে, প্রতিনিয়ত হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে। আমরা একদিন পর পর মাসে অনেক হেলথ ক্যাম্প করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার কালীকৃষ্ণনগর পঞ্চায়েতের অন্তর্গত হিম্মতপুর গ্রামের সুদক্ষ চাষী কান্তি সরকারের বাগানবাড়িতে নিশ্চিত সেচ ব্যবস্থা সম্প্রসারণে হর্টিকালচার দপ্তরের আর্থিক সহযোগিতায় বসানো হলো একটি মোটর। কৃষি দপ্তরের যথেষ্ট সহযোগিতায় ও পরামর্শ পেয়ে উৎফুল্ল এখন কান্তি সরকার। দক্ষতার সহিত কৃষিকাজে যুক্ত থাকায় নিশ্চিত সেচ ব্যবস্থা সম্প্রসারণে হর্টিকালচার দপ্তরের আর্থিক সহযোগিতায় হিম্মতপুর গ্রামের এক কৃষকের বাগানবাড়িতে বসানো হলো একটি সাবমার্জিবল মোটর। গত 1 বছর যাবৎ হা করে তাকিয়ে থাকতে হয় না ওই কৃষককে। কাঠালিয়া ব্লক এলাকার কালীকৃষ্ণনগর পঞ্চায়েতের অন্তর্গত হিম্মতপুর গ্রামের একজন সুদক্ষ চাষী কান্তি সরকার 26 বছর ধরে বহু বাধা অতিক্রম করে কৃষিকে আঁকড়ে ধরে কৃষি দপ্তরের বহুমুখী সহযোগিতায় চাষী এখন আর্থিকভাবে শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে। তার উৎপাদিত বহুমুখী সবজি থেকে নানান প্রজাতির আম রাজধানীর আগরতলা, বিলুনিয়া, মেলাঘর সহ গ্রামীণ হাটবাজারে বিক্রি হয়। প্রতি বছর উৎপাদিত ফসল বিক্রিতে 3 লক্ষ টাকা আমদানি হয় বলে অভিমত চাষী কান্তি সরকারের। ত্রিপুরাজ্যে তৎকালীন সরকার ছিল, সরকারের আমল থেকেই আমি কৃষিকাজ করে আসছি। তখন আমি নিজেই করতাম 3-4 বছর। আস্তে আস্তে কাজ করতে গিয়ে, কৃষিকাজ করতে গিয়ে, বিশেষ করে সবজি উৎপাদন করতে গিয়ে আমি যখন লাভের মুখ দেখছি, তখন শ্রমিকের সংখ্যা বাড়াতে এখন আমার কোনো সময় 7-8 জন 10 জন শ্রমিকও ক্ষেতের কাজে থাকে এবং কন্টিনিউ 2 জন শ্রমিক থাকেই। এই উৎপাদিত ফসল আমি স্থানীয় বাজারগুলোতে নিয়ে যাই, কাঠালিয়া, কেকানগর, বরপাতরি, এমনকি বিলোনিয়া, মেলাঘর সহ আগরতলাতে নিয়েও পাইকারি বিক্রি করে থাকি। এটা বিক্রি করতে গিয়ে ত্রিপুরাজ্যের যে বামফ্রন্ট সরকার আমাকে যে সুযোগ সুবিধা দিয়ে আসছেন
কৃষি দপ্তরের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলি আমার নাগালের মধ্যে পাইয়াই আমি আস্তে আস্তে আমার কৃষি উৎপাদনে আমি এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। এই মুহূর্তে আমি কৃষিকাজ না করলেও চলতে পারি, তবু আমি কৃষিকাজটা করে এসে আমি যেভাবে মানে এটা আমার অভ্যাস নেশা পরিণত হয়ে গেছে এবং মনে হয় আমি আমার বয়স এখন 62 বছর। যথেষ্ট দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে নানা কৃষিকাজে জড়িয়ে থাকতে ত্রিস্তর পঞ্চায়েতের অনুমোদন ক্রমে 2014 সালে হর্টিকালচার দপ্তর নিজ খরচে সেচ ব্যবস্থা নিশ্চিতকরণে 2 লক্ষাধিক টাকা ব্যয় করে 3 হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি মোটর বসানো হয় কান্তি সরকারের বাগান বাড়িতে। সেচের জলের সুব্যবস্থা হওয়ায় কান্তিবাবু এখন স্বতঃস্ফূর্ত উদ্যমতার সাথে বাড়তি 4 থেকে 5 শ্রমিক নিয়ে প্রতিদিন কৃষিকাজে ব্যস্ত থাকেন মাঠে মাঠে। কৃষি দপ্তরের যথেষ্ট সহযোগিতা ও পরামর্শ পেয়ে উৎফুল্ল